সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা এসেছি কুষ্টিয়ার বিখ্যাত ঐতিহাসিক স্থান মুজিবনগরে। আজকে আমি মুজিবনগরের এই ঐতিহাসিক স্থানে কি কি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, এখানে কিছু মুরাল চিত্র রয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক যে বাঙালিদেরকে অত্যাচার করা হয়েছিল সেই অত্যাচারের মনুমেন্ট এখানে চিত্রায়িত হয়েছে। আর এখানে যে বিভিন্ন রকম মোরাল চিত্রগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাকিস্তানি হানাদার বাহিনীরা কিভাবে আমাদের এই বাঙালিদেরকে অত্যাচার করেছে, মা বোনদেরকে নিয়ে গিয়েছিল, তারা অত্যাচার করেছিল, সেই চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীরা বিভিন্ন ঘরে যে আগুন দিত সেই একটি অবয়ব এখানে আমি দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশ গঠনের এই ঐতিহাসিক স্থান, এই স্থানটিকে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমরা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের স্থপতি ছিলেন তিনি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1971 সালের এই এপ্রিল মাসে যখন সরকার গঠন করা হয় তখন যে নেতাকর্মীরা ছিলেন তাদের মোরাল চিত্র এখানে। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মুস্তাক, ক্যাপ্টেন মনসুর আলী, এস.এম. কামরুজ্জামান, এম.এ.জি. উসমানী এবং কর্নেল আব্দুর রব। আমি বর্ণনা করার চেষ্টা করছি একে একে। এখানে যে চিত্রগুলো রয়েছে, এখানে সুন্দরভাবে যে মোরাল চিত্র তৈরি করা হয়েছে, আমরা যারা দর্শনার্থী আছি এখানে আসলে আমরা এই চিত্রগুলো দেখতে পাবো। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়েছিল, তেমন একটি মুরাল এখানে রয়েছে। কুষ্টিয়া জেলার বাউলপুর গ্রামের বৈদ্যনাথ তলায় সর্বপ্রথম বাংলাদেশ সরকার গঠন করা হয়েছিল। বর্তমানে মুজিবনগর নামে এটি পরিচিত। 1971 সালের 10ই এপ্রিল তৎকালীন নির্বাচিত সদস্যবৃন্দ মিলে এখানে সর্বপ্রথম বাংলাদেশ সরকার গঠন করা হয় এবং সেই সরকার 17 এপ্রিল এই বৈদ্যনাথ তলায় এসে শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের এই শপথ গ্রহণের এই ঐতিহাসিক স্থানটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন রকম এখানে স্মৃতি স্থাপনা তৈরি করা হয়েছে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এখানে আমি আরেকটি চিত্র দেখতে পাচ্ছি। এই মুরাল চিত্রে হচ্ছে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করে লেফটেন্যান্ট জেনারেল অরোরার কাছে, সেই দৃশ্যটি এখানে চিত্রায়িত হয়েছে সুন্দরভাবে। আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ঐতিহাসিক এই মুজিবনগরের স্থানে কি কি রয়েছে। বাংলাদেশ সরকার সর্বপ্রথম এখানে যখন গঠন করা হয়েছিল তখন অন্যরকম একটি আবহাওয়া কাজ করতেছিল এই বাংলাদেশে। ইতিহাস সেই কালের সাক্ষী হয়ে রয়ে গিয়েছে এই স্থানটি। সেই সময় কতটা ভয়াবহ, কতটা দুর্বিষহ ছিল বাঙালির জীবন, সেই ভয়াবহ এবং দুর্বিষহ জীবন থেকে রক্ষা করার জন্য বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এখানে এসে বাংলাদেশকে স্বাধীন করার উদ্দেশ্যে সরাসরি সরকার গঠন করা হয় এবং এরপরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। বাংলাদেশ সরকার যখন অস্থায়ী সরকার এখানে গঠন করা হয়েছিল
তখন এখানে প্রেসিডেন্ট হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। যাই হোক, এই মনুমেন্টের ভিতরে রয়েছে বাংলাদেশের একটি বিশাল মানচিত্র। মুক্তিযুদ্ধের যে 11টি সেক্টর ছিল, সেই 11টি সেক্টরকে বিভাজন করে সুন্দর একটি মানচিত্র এখানে তৈরি করা হয়েছে। সেই সময়ের এই কোন স্থানগুলোতে যুদ্ধ সংগঠিত হয়েছিল বেশি, সেগুলো এখানে চিত্রায়িত হয়েছে। আমি একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের কোন কোন সেক্টরগুলোতে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তার ছোট ছোট এখানে মোরাল চিত্র রয়েছে। বাংলাদেশ যখন সর্বপ্রথম সরকার গঠন করে এই স্থানে এসে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছিল তার চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ, স্মৃতিসৌধ, শহীদ মিনার, এই ঐতিহাসিক মানচিত্রটি চমৎকারভাবে এখানে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের বর্ডার দিয়ে কোন কোন বর্ডার দিয়ে বাঙালিরা আশ্রয়ের জন্য গিয়েছিলেন সেই চিত্রগুলো এখানে দেখানো হয়েছে। ভারতে মুক্তিযুদ্ধের সময় অনেক বাঙালি, অসহায় বাঙালি যারা অত্যাচারিত নিপীড়িত হয়েছিল, বাড়িঘর ছেড়ে তারা আশ্রয়ের জন্য গিয়েছিল বাংলাদেশ থেকে, বিশেষ করে ভারতের বিভিন্ন বাংলাদেশের বর্ডার ক্রস করে তারা ভারতের বিভিন্ন জায়গায় যে আশ্রয় গ্রহণ করেছিল তার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ এই চিত্রটি তুলতে আমার একটু সমস্যা হচ্ছে। আমার এই মোবাইলের মানে পাওয়ারটা একটু কম, তুলনামূলকভাবে কম, তাই চিত্রগুলো অতটা আমি সুন্দরভাবে তুলতে পারিনি। তারপর আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই মানচিত্রটি, সম্পূর্ণ মানচিত্রটি তুলে ধরতে চেষ্টা করব। 7টি সেক্টরে বিভাজিত ছিল এই চিত্রটি। 1971 সালের 10 এপ্রিলের কথা আমরা স্মরণ করব বাংলাদেশের সেই ঐতিহাসিক সূর্য সন্তানদের। এই সরকার যখন গঠন করা হয়েছিল তখন যারা এই সরকারের বিভিন্ন পদে ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি হিসেবে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন সৈয়দ তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন HM কামরুজ্জামান, এবং সেনাবাহিনীর প্রধান ছিলেন MAG ওসমানী। সেনাবাহিনীর একজন উপপ্রধান ছিলেন কর্নেল আব্দুর রব, এবং বিমান বাহিনীর প্রধান ছিলেন AK খন্দকার। আমি ওয়াচ টাওয়ারে উঠে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ঐতিহাসিক আম্রকানন। এই সেই আম্রকানন, বৈদ্যনাথতলা, মুজিবনগর। এই আমবাগানে বসেই তখন বাংলাদেশ সরকার প্রথম গঠন করা হয়। আমরা বিভিন্ন বই পুস্তকে পড়েছি এই আমবাগানের কথা। তো আমার সৌভাগ্য যে আমি এখানে আসতে পেরেছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ঐতিহাসিক আমবাগানটিকে। এখানে ওয়াচ টাওয়ারে ওঠার পরে আমি আমবাগানটা খুব সুন্দরভাবে একটু দেখতে পেলাম। আমি চেষ্টা করব একটু ঐতিহাসিক সেই মানচিত্রটি আমি আরেকবার দেখানোর জন্য। আসলে ঐতিহাসিক স্থানে আসলে মন ভালো লাগে,
মন পবিত্র হয়, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা যায়। 1971 সালের সেই দিনগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। এই সেই আমবাগান। আমি আপনাদেরকে আমবাগানের এই স্থানটি দেখানোর চেষ্টা করছি। শীতল আবহাওয়া, চমৎকার বাতাস বইছে এই আমবাগানে। ঐতিহাসিক এই আমবাগান মুজিবনগরের সেই বৈদ্যনাথ তলা, যেখানে আমরা আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এর ভিতরে রয়েছে আরও একটি স্মৃতিসৌধ। আমি সেই স্মৃতিসৌধের কাছে যাব একটু পরে। আমি দেখানোর চেষ্টা করব সেই স্মৃতিসৌধকে। আমবাগানের এই পরিবেশটা খুব চমৎকার। ঐতিহাসিক এই আমবাগান কি বসে আরো বড়? বাংলাদেশ সরকার সর্বপ্রথম গঠন করা হয়েছিল। ওইদিকে গেলে আরো বড় না? চমৎকার একটি পরিবেশ এখানে। সেই আমবাগান বাংলাদেশ সরকার যেখানে গঠিত হয়েছিল, আমার যতদূর মনে পড়ে, বাংলাদেশের যেই সরকার গঠন করা হয়েছিল তারা এই সরকারের কার্যক্রম পরিচালনা করত কলকাতার 8 নম্বর থিয়েটারের একটি রোডের ভবন থেকে, অরবিন্দ ভবন থেকে। সেই সরকারের উপদেষ্টা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমবাগানের ভিতরে রয়েছে একটি মঞ্চে আমরা লেখা দেখছি শেখ হাসিনা মঞ্চ। এখানে একটি মঞ্চ গঠন করা হয়েছে, শেখ হাসিনা মঞ্চ। মঞ্চের পিছনে রয়েছে ঐতিহাসিক সেই সূর্যের আদলে তৈরি স্মৃতিসৌধ। বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল এই স্থানটিতে, তাই এখানে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধের এখানে মোট 23টি স্তম্ভ রয়েছে। যতদূর জানি এখানে মোট 23টি স্তম্ভ রয়েছে। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই 23টি বছরকে ইন্ডিকেট করার জন্য এখানে 23টি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। স্মৃতিস্তম্ভর গায়ে বিভিন্ন স্থানে ছোট ছোট ছিদ্র রয়েছে, যেখানে গুলি বা আঘাত লাগার চিহ্ন রয়েছে, যা বাংলাদেশের এই 1947 থেকে 1971 সালের সময়ের যে অত্যাচার করেছে পাকিস্তানি হানাদার বাহিনী, সেই অত্যাচারের নির্যাতনের প্রতীকী হিসেবে সেখানে ছোট ছোট ফুটো রাখা হয়েছিল। এরপর রয়েছে 19টি যে ছোট ছোট পাথর দিয়ে তৎকালীন বাংলাদেশের জনসংখ্যার প্রতীক হিসেবে দেওয়া হয়েছে, এবং এই ছোট পাথরের অংশগুলাকে 19টি ভাগে ভাগ করা হয়েছে তৎকালীন সময়ের 19টি জেলাকে বোঝানোর স্বার্থে। এই স্মৃতিস্তম্ভে আসতে মোট 11টি সিঁড়ি বেয়ে আসতে হয়। এই 11টি সিঁড়ি ওই সময়ের যে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে যে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, সেই 11টি সেক্টরে ভাগের স্মৃতিস্বরূপ 11টি সিঁড়ি এখানে দেওয়া হয়েছে। আর যে 23টি স্মৃতিস্তম্ভ রয়েছে এখানে, এক একটি স্তম্ভ এক একটি বছরকে নির্দেশ করছে। বিশেষ করে 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে পাকিস্তানি হানাদার বাহিনীরা যে আমাদেরকে অত্যাচার করে গিয়েছিল, সেই স্মৃতি বিজড়িত এই স্তম্ভগুলো। উদিত সূর্যের আদলে তৈরি এই স্মৃতিস্তম্ভ খুব চমৎকারভাবে, খুব নিপুণতার সাথে এটি তৈরি করা হয়েছে এখানে। বাংলাদেশের এই সরকার গঠনের ক্ষেত্রে যে ঐতিহাসিক তেলিয়াপাড়ায় যে একটি বৈঠক করা হয়েছিল, সেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন আমি শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করছি। কর্নেল এমএজি উসমানী, ডিসি পান্ডে, কর্নেল রেজা, মেজর মনিরুজ্জামান,
মেজর শফিউল্লাহ, মেজর রউফ, মেজর সাফাত জামিল এবং জনাব রাকিব উদ্দিন, মেজর মাইনুল চৌধুরী, মেজর খালেদ মোশাররফ, মেজর জিয়া। চমৎকার একটি স্মৃতিস্তম্ভ আমি দেখলাম এখানে। জয় বাংলা তোরণ, অস্ত্রে হাতে পতাকা উত্তোলিত হয়েছে এখানে। জয় বাংলা লেখা লিখিত একটি সুন্দর স্তম্ভ এখানে রয়েছে দেয়ালে। ইনডোরে গেলে আমি দেখানোর চেষ্টা করব দেয়ালে যে বিভিন্ন রকম চিত্রায়িত হয়েছে সেই চিত্রগুলো। তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, এই দেয়ালে যে চিত্রগুলো রয়েছে খুব চমৎকার, মানে অনেক নিপুণতার সাথে তৈরি করা হয়েছে এই চিত্রগুলো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের শেষ সীমান্তে চলে এসেছি। আমরা সীমান্তে ওভার করে প্রবেশ নিষেধ অঞ্চলে প্রবেশ করছি। ইংলিশে এটাকে বলা হয় নো ম্যানস এরিয়া। সড়ক বেয়ে নো ম্যানস এরিয়ায় প্রবেশ করলাম। আমার সাথে দুইজন আছে, তারা অনেক ভয় পাচ্ছে, কিন্তু আমি ভয় পাই না, আমার অনেক সাহস। বাংলাদেশের শেষ সীমানা, এখানে স্থানীয় লোকজন দেখা যাচ্ছে। যখন মুজিবনগরে সরকার গঠন করা হয়, বিভিন্ন সাংবাদিক এবং অন্যান্য যে ডেলিগেটস ছিল তারা এই পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। আমি নোম্যান্স ল্যান্ডের এখানে এসেছি। তো স্থানীয় লোকজন বলেছিল এখানে এর বেশি না যাওয়াই বেটার। তো আমার যতদূর ধারণা আমরা সীমানা পর্যন্ত এখানে যেতে পারবো। আমি চেষ্টা করব এখানে সীমানা পিলারটি আপনাদেরকে দেখানোর জন্য। এ পাশে বাংলাদেশ, ও পাশে রয়েছে ইন্ডিয়া। এখানে আমি 105 নম্বর পিলার সম্ভবত এখানে রয়েছে। একটি শালবন, ওই পর্যন্ত তো যাওয়া যাবে। শালবনটি এটা বাংলাদেশের অংশ। এখন আমরা বাংলাদেশে আছি, হ্যাঁ, বর্ডার ক্রস লোকাল সীমানা পার হয়ে আমরা এখনো বাংলাদেশেই আছি। আর একটু গেলে আমরা দেখতে পাবো হচ্ছে সীমানা পিলারটি। আমি আপনাদেরকে সীমানা পিলারটি দেখানোর চেষ্টা করব। যদিও একটু ভয়ের ব্যাপার, এখানে আসছি এমন একটা ভাবলন, সবাই ছবি তুলতে, অন্য বাহিনী রয়েছে, ইন্ডিয়ান বাহিনীরা, যে কোনো সময় একটা দুর্ঘটনা অঘটন ঘটতে পারে। আমাদের অনেক সময় এই ধরনের ঘটনা আমরা দেখি, তাই বর্ডারের সামনে এসে মানে অস্বাভাবিক কোনো আচরণ না করাই ভালো। আমি ধীরে ধীরে যে সীমানা পিলারটি দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত। এই আশেপাশের যে শস্য ক্ষেতগুলো রয়েছে এগুলো বাংলাদেশের। এ পর্যন্ত বাংলাদেশের সামনে একটি সম্ভবত এখানে একটা বেল গাছ রয়েছে। বেল গাছটা পর্যন্ত আমাদের। এরপরের অংশটি আমরা যদি কোথাও ঘুরতে আসি না, এটা নিয়ে পুরো রিসার্চ করে আসি যে কোন পর্যন্ত আমরা যেতে পারবো। এই যে 105 নম্বর পিলার, হ্যাঁ, সীমানার এখানে আমি সর্বোচ্চ সীমা পর্যন্ত এসে পড়েছি। এরপরে হয়তো আমি আর যেতে পারবো না। ওই দূর থেকে হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, সীমানা পিলারটি আমি দেখেছি। এদারে বাংলাদেশ। এই যে 105 নম্বর পিলার, আমি যতদূর জানি এটা 105 নম্বর সীমানা পিলার। 105 নম্বর পিলার বাংলাদেশ। 105 নম্বর সীমানা পিলারের সামনে আমি দেখানোর চেষ্টা করছি একটু যাব। এই পাশে হচ্ছে এই যে এখানে লেখা আছে 105 নম্বর পিলার বাংলাদেশ, 105 বাংলাদেশ। এবং সীমানার ওপাশে রয়েছে হচ্ছে 105 নম্বর পিলার। আস্তে আস্তে আসেন, হ্যাঁ, 105 দৌড় দিয়েন না কিন্তু। পিলার ইন্ডিয়া, তার মানে এখন আমি ইন্ডিয়াতে ছবি তোলার ভান করে আসেন। সীমানার এই পাশে দাঁড়ালে ইন্ডিয়া, ও পাশে দাঁড়ালে হচ্ছে বাংলাদেশ। ওইদিকে তাকায় থাকেন না। এ পাশে হচ্ছে ইন্ডিয়া এবং ও পাশে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এই সীমানা পিলারের সামনে আমি এসেছি, তো খুব ভাল লাগছে, চমৎকার। মানে আমি কখনো এমন সীমান্তে এর আগে আসিনি, এজন্য নিজে একটু সেলফি তুলে নিলাম। সীমানাটি ধরার সৌভাগ্য আমার হয়েছে। আমার সফর সঙ্গী হিসেবে আমি ধন্যবাদ জানাচ্ছি অর্জুন দা এবং অভিজিৎ মণ্ডলকে।